আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। শুরুতে 10 সেকেন্ডে যে ফুটেজটা দেখলেন তাতে একটি টুইস্ট আছে। এটি গত শনিবার রাতে তেহরানে রেকর্ড করা। এখানে দেখতে পাচ্ছেন খুব কাছে থেকে তেহরানের একটি টার্গেটে কেউ রকেট ফায়ার করছে। ইসরায়েলি এয়ারফোর্স কি তেহরানে বসে মাটি থেকে মিসাইল ফায়ার করেছে? অ্যান্সার পাবেন এই ভিডিওতে। এই সংঘাতে এখনো পর্যন্ত ইরানের যত ক্ষতি হয়েছে তার 70% করেছে ঘরের শত্রু ভিভিশন, অর্থাৎ মেইন অ্যাটাক হয়েছে ভিতর থেকে। কনফ্লিক্ট শুরুর প্রথম 12 ঘন্টায় ইসরায়েলি এয়ারফোর্স ইরানের ভিতরে মিসাইল ও পিজিএম লঞ্চ করে। এরপরে প্রায় প্রতিটি হিট এসেছে নিমক-হারামদের মাধ্যমে। জেনে অবাক হবেন যে বেশ কিছু ইন্ডিয়ান এবং আজেরি জাতিগোষ্ঠীর মানুষ থাকলেও মূল বেইমান ইরানিরা। ইন্ডিয়ানগুলো বাদে বাকিদের জন্মভূমি ইরান। কিন্তু এমন বেইমানি তারা কেন করল? অর্থ, সম্পদ, ক্ষমতার লোভে? না, অন্য কারণ আছে। আর একটি প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে তাদের নিয়োগ দিল, ট্রেনিং কোথায় হয়েছে এবং অস্ত্রই বা পাচার করল কিভাবে? এই ভিডিওতে ব্রিফলি এই বিষয়গুলো দেখাবো। অনেক কিছু অলরেডি হয়তো আপনারা জানেন, বাট এই ভিডিওতে কিছু নতুন জিনিস দেখতে পাবেন। সো পুরো ভিডিওটি দেখুন, আর যদি আমাদের সাপোর্ট দিতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইরানের আকাশে ফ্রিলি ফ্লাই করেছে বলে ইসরায়েল হম্বিতম্বি করছে। এটি পুরোপুরি সত্য নয়। ইরানের সীমান্তের 20 কিলোমিটার ভিতরে কোনো ইসরায়েলি জেট প্রবেশ করতে পারেনি। তাহলে টার্গেটিংয়ে যে থার্মাল ইমেজ আমরা দেখলাম সেগুলো কি? ওয়েল, এগুলো ডেটা লিঙ্ক সমৃদ্ধ ক্রুইজ মিসাইল ও ATGM এর ফিট থেকে নেয়া। এই জন্য ইরানের আকাশে উঠতে হয় না, 1000 মাইল দূর থেকেই কন্ট্রোল ডিভাইসে রেকর্ড করা যায়। তবে হ্যাঁ, বেশ কিছু ড্রোন ইরানের আকাশে প্রবেশ করেছিল। ড্রোনের স্টিল ক্যারেক্টার ম্যান ফাইটার জেট থেকে বেশি হয় এবং নিচু দিয়ে উড়লে তার রাডারে ধরা পড়ে না। এই টাইপের ড্রোন শনাক্ত করার জন্য দরকার অ্যাওয়াক্স প্লেন, যা ইরানের নেই। বাই দ্য ওয়ে, আসল কথায় আসি। অপারেশন ট্রু প্রমিস 1 এর পর ইসরায়েল টের পায় যে ইরানে তারা এককভাবে ডিরেক্ট অ্যাটাকে সক্ষম নয়। সলিড কারণ ছাড়া ওয়াশিংটনও ইরানে হামলা করতে পারবে না। এক্ষেত্রে একটাই বিকল্প আছে যা দিয়ে তেহরানকে শায়েস্তা করা যায়, আর সেটি হচ্ছে বেইমান। ইসরায়েল সেই পথেই হাঁটে। বিগত 7-8 বছরে মোসাদ ইরানে একটি স্পাই নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এবার সেটা কাজে লাগানো হয়। এক্ষেত্রে তারা 2টি স্পাইরিং তৈরি করে। একটি মূলত রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী এবং আরবান এলিট ক্লাসের সমন্বয়ে তৈরি। এই রিংয়ের কাজ ইরানের পলিসি মেকিং সংক্রান্ত ইস্যু কন্ট্রোলের চেষ্টা এবং যেসব ইরানি সামরিক ও বেসামরিক অফিসিয়াল ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন প্ল্যান করে তাদের শনাক্ত করা। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরব দেশগুলোর মাধ্যমে এদেরকে বোঝানো হয় যে ইরান যদি পরমাণু প্রকল্প ত্যাগ করে তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। ইরানের জ্বালানি তেল রপ্তানি, কমার্শিয়াল প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতের উন্নয়নের পথে যত নিষেধাজ্ঞা আছে সব তুলে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ দেওয়া হবে। বিনিময়ে প্রশাসন থেকে হার্ডলাইনের সামরিক ও বেসামরিক অফিসিয়ালদের সরিয়ে দিতে হবে। ইরানে মূলত 2টি পাওয়ার গ্রুপ আছে। একটি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অনুগত, আরেকটি সংস্কারবাদী রাজনীতিবিদ, ব্যবসায়ী, এলিট ক্লাস ও গোয়েন্দা কর্মকর্তাদের সিক্রেট গ্রুপ। এরা ইরানের বর্তমান মিলিটারি পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন চায়, আর ইসরায়েল এই সুযোগটাই নিয়েছে। আমেরিকাকে দিয়ে এদের মাধ্যমে ইরানের টপ মিলিটারি লিডারশিপের গোপন তথ্য হাতিয়ে নেয়, তারপর স্ট্রাইক চালায়। ঠিক একই পলিসি CIA ইরাক ও লিবিয়ায় প্রয়োগ করেছিল। সাদ্দাম হোসেন ও গাদ্দাফির প্রতি বিরক্ত হাই অফিসিয়ালদের হাত করেছিল ক্ষমতা এবং শান্তির লোভ দেখিয়ে। তাদের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ রাশীয় গোপন তথ্য হাতিয়ে নিয়ে দেশ দুটিকে ধ্বংস করে দেয়। এর পাশাপাশি মোসাদ আরও একটি স্যাবোটিয়ার গ্রুপ তৈরি করে। এরা গুপ্ত হামলাকারী গোষ্ঠী। এদেরকে উচ্চমানের স্যাবোটিয়ারিং ট্রেনিং দেয় তারা। বিভিন্ন হাই প্রোফাইল ফিগারকে হত্যা করা এবং পরমাণু কেন্দ্র, সামরিক শিল্প, জ্বালানি ও গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ধ্বংস করার টেকনিক শেখানো হয়। ট্রেনিং সম্পন্ন হয় ডান্ডিয়া, ফ্রান্স, তুরস্ক এবং ইরাকে। তারপর তারা ইরানে ফিরে যায়। এসব অ্যাটাকে ব্যবহৃত অস্ত্র যেমন ATGM, FPV ও কামিকাজি ড্রোন তৈরি, অ্যাসেম্বলি এবং অপারেশনের ট্রেনিংও দেওয়া হয়। এটা এখন ওপেন সিক্রেট যে সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার ফরেন মিনিস্টার এবং ক্যাবিনেটের বেশ কয়েকজন ব্যক্তি আছেন যারা পশ্চিমাপন্থী। সাম্প্রতিক সংঘাতের সময় এদের জোর যেমন কম ছিল, তেমনি ডিসিশন নেয়ার ক্ষেত্রেও পিছিয়ে ছিলেন। একটু সাইডে চেপে থাকার মতো ব্যাপার আর কি। ফলে অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট ধারণা করছেন মাসুদ পেজেশকিয়ান এই রিংয়ের সাথে কোনো না কোনোভাবে জড়িত। ফরেন মিনিস্টার আব্বাস আরাকচিও মনে হয় বেইমানি করছেন। রিফর্মিস্ট গ্রুপের বেইমানির কারণ তাদের অনেকেই রেজা শাহর ভক্ত এবং বিপ্লবের বিরোধী, অনেকটাই আমাদের জুলাই বিপ্লবের শত্রুদের মতো। এদের অনেকেই এখনও রাজপরিবারের প্রতি অনুগত। ব্যক্তিগত এবং পেশাগত চারিত্রিক দুর্বলতার জন্য তারা প্রেসিডেন্ট বা ক্যাবিনেট মিনিস্টার হতে পারবেন না, কিন্তু তেহরানে ক্ষমতার পট পরিবর্তন হলে তাদের সুযোগ আসবে।
যেমন ইরাক, লিবিয়া, সিরিয়ায় হয়েছে। এছাড়াও ইসলামী অনুশাসনের বিরোধী তারা চায় ইরানে ওয়েস্টার্ন কালচার ফিরে আসুক। তাই তারা 100% জেনে বুঝে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। এই কথাগুলো হয়তো আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন। এটা বুঝতে হলে আমাদের দেশের অবস্থা দেখুন। অনেক সরকারি কর্মকর্তা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়। তারা জানে হাসিনা হাজার হাজার আলেম ওলামাকে করেছে, একটু ধার্মিক হলেই গোয়েন্দা বাহিনী দিয়ে তুলে নিয়ে নির্মম অত্যাচার করিয়েছে, দেশকে ডান্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। তারপরও একদল মানুষ আছে যারা হায়ানাটাকে ফেরত আনতে চায়। ইরানেও তেমনই পিওর মুনাফেক গোষ্ঠী আছে যারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখে, মুখে বলে একটা, বাস্তবে করে আরেকটা। তারাই হলো সেই বেঈমান গ্রুপ। বাই দ্য ওয়ে, অলরেডি বলেছি যে ইরানের ক্ষতির 70% করেছে উল্লেখিত সাবোটিয়ার গ্রুপ। ইসমাইলের হত্যার মাধ্যমে এদের অস্তিত্ব প্রথম স্পষ্ট প্রকাশ পায়। তখনই আইআরজিসি একটি স্পেশাল অপারেশন পরিচালনা করে। দৃশ্যত যদিও কোনো হুমকি তখন ছিল না, কিন্তু বাড়তি সতর্কতার জন্য চিরুনি অভিযানের কথা ছিল। সেই অপারেশন পুরোপুরি ফিনিশ হবার আগেই তা থামিয়ে দেওয়া হয়। অনেক ইরানি এক্সপার্ট এমনটাই বলছেন। এর মানে হলো ইরানের হায়ার লেভেলে প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকা একটি গোষ্ঠী আছে যারা ইনডিরেক্টলি ইরানের ক্ষতি করছে। ইন্টেলিজেন্স এজেন্সিতে অনুপ্রবেশের কারণে এদের কথা মিলিটারি লিডারশিপ স্পষ্ট জানতেন না। বেঈমানদের বেঁচে যাওয়ার আরও একটি কারণ হলো অকাট্য প্রমাণ ছাড়া ইরানের সরকারি নির্দেশ অমান্য করা যায় না, তাদের বিরুদ্ধেও দাঁড়ানো যাবে না। সরকার কোনো দোষ করলে তা দেখবে সাংবিধানিক আদালত, মানে সরকারের কাজে বাধা দেওয়ার কোনো উপায় নেই। এই দুর্বলতা কাজে লাগিয়েছে মোসাদ। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অনুগত গ্রুপ আর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অনুগতদের মাঝে দ্বন্দ্ব থাকলেও সেটা কেউ গুরুত্ব দেয়নি। অনেকে সন্দেহ করেছেন, তবে সলিড কোনো প্রমাণ না থাকায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব হয়নি। মরার উপর খারারগাহ হিসেবে উদয় হয় ইরানিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি টপ লেভেলের কিছু বেঈমান। তারাও সংস্কারবাদী এবং প্রো আমেরিকান। ইরানিয়ান পাওয়ার করিডোরের এই গ্রুপটি তেহরানের পরমাণু কর্মসূচি বর্জন করে পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখায়, আর সেই ভুলের মাসুলই এখন দিতে হচ্ছে। একটি গ্রুপ পলিসি স্যাবোটেজ করেছে, আর একটি গ্রুপ ধ্বংস এবং আক্রমণের পথ খুলে দিয়েছে। এখন চলুন স্যাবোটিয়ার গ্রুপের অবিশ্বাস্য কাজগুলো দেখাই। মোসাদের তৈরি করা স্যাবোটিয়ার গ্রুপটি ওয়েল ট্রেন্ড, হাইলি স্কিলড অ্যান্ড ফোকাসড। এদেরকে মোসাদ প্রথম স্যাবোটেজ ট্রেনিং দেয়। ট্রেনিং অনুষ্ঠিত হয় ডান্ডিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরাক এবং আজারবাইজানে। এরপর তারা ইরানে ফিরে যায়। সিক্রেট কমিউনিকেশনের জন্য অত্যাধুনিক ডিভাইস দেওয়া হয়। তারপর ইসরায়েল তাদেরকে সময় মতো মিশন প্ল্যানিং জানিয়ে দেয়। এদের হিট লিস্টে ছিল ইরানিয়ান আর্ম ফোর্সেসের টপ কয়েকজন লিডার, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, নিউক্লিয়ার প্ল্যান্ট, মিসাইল প্রোডাকশন অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটি, অন্যান্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থান, পার্মানেন্ট রেডার বেস, মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, অয়েল রিফাইনারি অ্যান্ড ডিপো, ভারী শিল্প এবং গণমাধ্যম। প্রথমে এরা দীর্ঘদিন নজরদারি করে। ভিতর থেকে এদের কাছে তথ্য পাচার করত পলিটিক্যাল বেমানেরা। সে অনুযায়ী স্যাবোটিয়ার গ্রুপের একটি টিম নিউক্লিয়ার সায়েন্টিস্ট ও জেনারেলদের চলাফেরা, বাসস্থান, অফিস এবং ব্যবহৃত যানবাহনের উপর নজর রাখত। আরেক টিমের কাজ ছিল পরমাণু কেন্দ্রগুলোর পিন পয়েন্ট লোকেশন, বিল্ডিংয়ের ছবি ও অবস্থান, রাস্তা এবং সার্বিক পরিস্থিতির গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। আরও 2 বা 3টি টিম ছিল যারা ইরানের মিসাইল প্রোগ্রাম, ডিফেন্স এবং হেভি ইন্ডাস্ট্রির লোকেশন অ্যান্ড টার্গেট ডেটা কালেক্ট করে ইরাকে অবস্থান করা মোসাদ অফিসিয়ালদের কাছে পাঠাত। ইয়ার স্ট্রাইকে ইসরায়েল এসব গোয়েন্দা তথ্য কাজে লাগিয়েছে। কোনো টার্গেটে মিসাইল ফায়ার করতে হলে তার লোকেশন ডেটা জানা অত্যাবশ্যক। তেমনি নিখুঁত হিটের জন্য টার্গেটের কৌণিক ছবিও দরকার হয়। সেই তথ্য ইসরায়েল পেয়েছে এই গ্রুপের মাধ্যমে। স্যাবোটিয়ার গ্রুপের মাঝে একটি স্পেশাল টিম ছিল। ইরান, ইরাক ও ইরান আজারবাইজান বর্ডার ইউজ করে মোসাদ তাদের কাছে স্পাইক, এটিজিএম এবং বিভিন্ন ধরনের কামিকাজি ড্রোন অ্যাসেম্বল করার ম্যাটেরিয়াল পাঠায়। পাকিস্তান ও আফগান বর্ডারও নাকি ইউজ করা হয়েছে। যাই হোক, বিপুল পরিমাণ বিস্ফোরক, ড্রোন, এটিজিএম এবং আরপিজির মাধ্যমে একটা অ্যাটাক প্ল্যান করা হয়। সবকিছু রেডি করার পর পরমাণু আলোচনা নামে একটা নাটক সাজায় ওয়াশিংটন। বুঝার চেষ্টা করা হয় ইরান আসলেই বোমা বানিয়েছে কিনা, অথবা ইরানের সামরিক প্রস্তুতি কেমন। তারপর অ্যাটাকে যায় ইসরায়েল। অ্যাটাকে ইউজ করা অস্ত্রগুলো স্যাবোটিয়াররা আগে থেকেই টার্গেট এরিয়ায় নিয়ে যায়। ট্রান্সপোর্ট অ্যান্ড লঞ্চিংয়ের জন্য ট্রাক ও পিক আপ ইউজ করে। মোসাদ গ্রিন সিগন্যাল দিলে এসব মিনি ও মাইক্রো ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল দিয়ে টার্গেটে হিট করা হয়। আগে থেকেই গোপনে কনসেল যানবাহনে পরিবহন করা ইরানিয়ান সিকিউরিটি ফোর্স তা টের পায়নি। যেসব এলাকায় বড় বড় বিস্ফোরণ ঘটেছে সেখানকার বাসিন্দারা জানান যে তারা কোনো ফাইটার জেটের সাউন্ড পাননি, বরং অকস্মাৎ বিস্ফোরণের শব্দ শুনেছেন। কোনো ফাইটার যতই স্টিল হোক না কেন তার ইঞ্জিন বিকট আওয়াজ করবেই, এবং তা মানুষের কানে পৌঁছাবে। সেদিন ইরানিরা তেমন কোনো জেট ব্লাস্ট শুনতে পাননি। অ্যাটাকের সময় অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম দিয়ে ছোট ড্রোন ভূপাতিত করেছে ইরান। অ্যানালাইজ করে দেখা যায় এগুলো সবই ওয়েস্টার্ন যন্ত্রাংশে তৈরি।
এবং এগুলোর কোনোটার রেঞ্জই 300 কিলোমিটারের বেশি না, বরং ম্যাক্সিমামের রেঞ্জ 80 থেকে 120 কিলোমিটার। বিভিন্ন টাইপের ড্রোনের পাশাপাশি ইসরায়েলি আরপিজি রকেট, স্পাইক মিসাইল ও তার লঞ্চারও উদ্ধার করা হয়। তেহরানের শাহরি রে থেকে পুলিশ প্রায় 200 কেজি বিস্ফোরক উদ্ধার করে। এখানকার ওয়াইল ডিপোতে শুক্রবার অ্যাটাক হয়েছে। মাসাদের মাজারে একই টাইপের অ্যাটাক হয়। এখান থেকেও সেম ড্রোন উদ্ধার করে পুলিশ। কেরমানশাহ, ওয়েস্ট আজারবাইজান, বান্দর আব্বাস, সেন্ট্রাল তেহরান, নাতাঞ্জ, কম, আরাক, ইস্পাহান সব জায়গায় অ্যাটাকে একই দৃশ্য। মানে এসব মূলত ড্রোন, রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের হামলা। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি স্পষ্ট হবার পর ইরানিয়ান অথরিটি দেশজুড়ে অ্যালার্ট জারি করে। সিটিজেনদের অনুরোধ করে যে সন্দেহজনক কিছু দেখলেই তারা যেন স্থানীয় সিকিউরিটি ইউনিটকে তা জানায়। এরপর ইরানিরা স্ব-উদ্যোগে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করেন। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন আগাগোড়া চেক করেন। এভাবে বেশ কয়েকটি স্থানে হামলা বন্ধ হয়ে যায়। রোববার নাগাদ ভিতর থেকে অ্যাটাকও কমে যায়। প্রমাণিত হয় ঘরের শত্রু বিভীষণ ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল তেমন কিছু করতে পারত না। এই অপারেশনে ইসরায়েল একটি পুরনো ঘটনা অনুসরণ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চীনের উপর অ্যাগ্রাসন চালায় জাপান। চাইনিজরা প্রতিরোধ যুদ্ধ শুরু করে। তখন চাইনিজ রেজিস্ট্যান্স লিডারদের অন্যতম দুজন ছিলেন চিয়াং কাই-শেক এবং ওয়াং জিংওয়ে। চিয়াং কাই-শেক নানজিংয়ে একটি সরকার গঠন করেন। জিংওয়ে সেখানে না গিয়ে জাপানের দখলে থাকা চংচিংয়ে অবস্থান করেন। আর চিয়াং কাই-শেকে বলেন যে তিনি জাপানিজদের উপর নজর রাখছেন। কিন্তু জিংওয়ে মূলত জাপানিজদের সাথে গোপনে আঁতাত করছিল। সে চিয়াং কাই-শেকের সিক্রেট লোকেশন জাপানিজদের জানিয়ে দেয়। জাপান সেখানে প্লেনের বহর পাঠিয়ে বম্বিং করে। চিয়াং কাই-শেক পালিয়ে যেতে বাধ্য হন। এরপর জাপান জিংওয়েকে রিঅর্গানাইজড রিপাবলিক অব চায়নার প্রেসিডেন্ট বানায়। সে জাপানের সাথে শান্তি চুক্তি করে চীনের বড় একটি অংশ টোকিওর হাতে তুলে দেয়। ইরানেও সেম পলিসি বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই জেনে বুঝে একদল নিমক হারাম ইবলিশের চেলাদের সাহায্য করছে আর ধ্বংস করছে ইরানকে। একটা ব্যাপার সত্য যে এরকম মুনাফেকরা মুসলিমদের ক্ষতি করছে শত শত বছর ধরে। বর্তমান যুগেও তারা থেমে নেই। ইরান ও আরব দুনিয়া তার উত্তম উদাহরণ। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের শত্রু আওয়ামী লীগকে নির্মূল করুন এবং ভারতের দালাল ট্রান্সকম মিডিয়া গ্রুপকে বর্জন করুন। বাংলাদেশ চিরজীবী হোক।